এই রোকে রোকে। ড্রাইভারকে গাড়িটা দাঁড় করাতে বলে রিক। ওর বাঁদিকে 3 সেকেন্ড আগে ঝলসে ওঠা দৃশ্যটার কাছে যেতে চায় ও, একটু সময়ও কাটাতে চায়। গুয়াহাটির ব্যস্ত রাস্তায় হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ইন্ডিগোটা থেকে নামল রিক এবং একটু পিছিয়ে এলো ফুটপাথ ধরে। ডান দিকে মুখ ঘুরিয়ে স্টানিং স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো ওর মুখ থেকে। ওর সামনে এপ্রিলের বিকেলের ঝকঝকে আলো নিয়ে গম্ভীরভাবে বহে চলেছে ব্রহ্মপুত্র। উল্টো দিকে একটা পাহাড়। ওই পাহাড়েই কি ঘুরতে গেছিল ও কামাখ্যা মন্দিরে? পাবন হীরা, ওদের গুয়াহাটি অফিসের ইন্ডিগোটির সারথি, নেমে এসে অসমীয়া টোনের বাংলায় বলল, এখানে তো দাঁড়াতে দেবে না, আমি কি ঘুরে আসিব? ব্রহ্মপুত্র থেকে চোখ না সরিয়েই রিক বলল, তুমি 15-20 মিনিট বাদে আসো, আমি এখানেই ওয়েট করব। পবনকে বিদেয় করে সামনের কয়েকটা সিঁড়ি বেয়ে নিচে নামল সে। একটা প্রাকৃতিক ঘাটের মতো জায়গাটা। ব্যস্ত সড়ক থেকে 15 ফুট নেমে এই রকম সুন্দর জায়গা যে রিক খুঁজে পাবে কল্পনা করতেও পারেনি। ডান দিকে ব্রহ্মপুত্র একটু উজিয়ে বাঁক নিয়েছে একটা। দুটো বাচ্চা কুকুর খ্যাঁ খ্যাঁ করে যুদ্ধ খেলছে। জাস্ট কেউ নেই। না, ওর বাঁদিকে খানিকটা দূরে একটা গাছের তলায় ময়লা গেরুয়াধারী কেউ একটা বসে রয়েছে। হবে কোনো ঢপবাজ। সাধু বিষয়টাকে ঠিক পছন্দ করে না রিক। মনে হয় কিছু অকর্মার ঝাড় শুধু ভগবানের নামের ঢং করে ভিক্ষে করে যাচ্ছে। মোবাইলটা বার করল রিক। সত্যি এতটা রিল্যাক্সড সকাল থেকে এই প্রথম অনুভব করছে ও। সকাল 10টায় গুয়াহাটি এয়ারপোর্টে ল্যান্ড করা ইস্তক সে ব্যস্ত। তাদের সফটওয়্যার কোম্পানির সাথে নর্থ ইস্টের দুটো বড় কোম্পানির টাই আপ হয়েছে। তার কিছু ক্লজ নিয়ে এখানকার কর্তাদের সাথে তার পর মিটিং ছিল। এয়ারপোর্ট থেকেই কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে সে অফিসে ঢুকেছে। টানা 3টে মিটিং করে 4:30তে বেরিয়ে পবনকে বলেছিল, গাড়ি করেই দেখাও তোমাদের শহর। ওর ফ্লাইট রাত 8টায়। 7টাতে এয়ারপোর্ট ঢুকলেই হবে। ওয়েব চেক ইন, বোর্ডিং পাস সবই তো করা। নিশ্চিন্তে ছবি তুলতে লাগলো রিক গাঙ্গুলি। 41 বছরের অবিবাহিত ভদ্রলোকটি ওয়াওকর্ন সফটওয়্যারসের ইস্টার্ন রিজিয়নের কোয়ালিটি কন্ট্রোল হেড। দারুণ, নিজেকেই তারিফ করল রিক। ঝগড়া করা স্ট্রিট ডগগুলোর ছবি তুলতে তুলতে পিছনে ঘুরে ওদের ওপর আবার ফোকাস করল সে। আরে দাঁড়াই না হতভাগাগুলো। ওই দেখো, একটা ছুটল ওই সাধুটার দিকে। খানিকটা গিয়েই কুঁই করতে আরম্ভ করলো। আবার দেখছি থেমে গেল। তারপর ল্যাজ গুটিয়ে ছুটে এলো রিকের দিকে। এইবার প্রাণ ভরে ওদের ছবি তুলল রিক। সাধুটারও তুলবে নাকি? ছবি এফবিতে দেবে, মজা হবে খুব। হালকা ভাবতে ভাবতে গেরুয়াধারীর দিকে এগুলো রিক। কাছে এসে দেখলো একবার পিছন থেকে। ডাকবে নাকি ডাকবে না, নাকি না বলে ক্লিক করে নেবে 2-4টে ছবি। পাশে গিয়ে দাঁড়াতে লম্বা ঝাঁকড়া জট পড়া চুলে আর অগোছালো লম্বা কাঁচা পাকা দাড়িতে ঢাকা মুখটা তুলে সাধু তাকালো রিকের দিকে। অদ্ভুত ঘোলাটে দুটো চোখে যেন কোনো জীবন নেই, ভাষা নেই। এক পলক তার দিকে তাকিয়ে দেখে আবার মুখ নিচে নামায় সে। 2 সেকেন্ড পরেই আবার মুখ তোলে ওই নোংরা চেহারার মানুষটা। কিন্তু এইবার তার চোখে জ্বলছে উত্তেজনার আগুন। থর থর কাঁপছে
কাঁপছে সে। রিকের দিকে তাকিয়ে সে যেন পড়ে ফেলছে রিকের ভবিষ্যৎ। কাঁপতে থাকা ডান হাত সে বাড়ালো রিকের দিকে। তার তর্জনীর আর বুড়ো আঙুলের মাঝখানে ধরা আছে কালচে মার্কা মসৃণ একটা পাথর, মার্বেল গুলির আকারের, কিন্তু একটু ছোট যেন। এই গুলি পাথর দিয়ে নির্ঘাত টাকা কড়ি চাইবে এই গুলিখোর। না না, এক পা পিছিয়ে আসে রিক গাঙ্গুলি। তার দু চোখে বিরক্তি। এভাবেই পয়সা লোটার ধান্দা, কি নাকি একটা পাথর গুছিয়ে ফুলশেট। নিন্না, প্লিজ, উইল ইউ? সাধুর মুখে স্পষ্ট বাংলা আর ইংলিশ অ্যাকসেন্ট শুনে ভয়ানক অবাক হয় রিক। আবারও প্লিজ শুনে ডান হাত বাড়ায় সে। টুক করে পাথরটা তার হাতে দিয়ে উদ্ভ্রান্তভাবে সাধু বলে ওঠে, ত্রয়োদশীতে মরণ, ত্রয়োদশীতে জীবন, ত্রয়োদশীতে মরণ, ত্রয়োদশীতে জীবন, ত্রয়োদশীতে মরণ, ত্রয়োদশীতে জীবন বলে দৌড়ে যায় ব্রহ্মপুত্রের দিকে। রিকের ডান হাতে পাথরটা স্পর্শ করা মাত্র তার চামড়ার ভিতর গলা মাখনের মতো ঢুকে যায়। হতবাক রিক সামনে দেখে নদের জলে ঝাঁপ দেওয়া সাধু খালি একবার ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তার দু চোখে তীব্র হাসি। সে লাফ মারল জলে, যতটা পারা যায় ততটা দৌড়ে এসে আটকে গেল রিক। সাঁতার জানে না সে। 15 ফুট ওপরের ব্যস্ত শহরের রাজপথ গাছের আড়ালে ঢাকা। নিজের ডান হাত দেখল রিক। বাঁ হাত দিয়ে ঘষল তার ডান হাতের তালু। কিছু নেই, একটা দাগ নেই, রক্তপাত নেই, জ্বালা যন্ত্রণা নেই। কিন্তু অদ্ভুত কোনো অবৈজ্ঞানিক উপায় তার চোখের সামনে ওই ছোট গোল পাথরটা তার হাতের চামড়া ফুঁড়ে ঢুকে গেছে তার শরীরে। সে তার হাত ওপর থেকে টিপে টিপে অনুভব করতে চাইল ওই পাথরটার উপস্থিতি। সাব 20 মিনিট হো গেয়া। পাওয়ান কয়েকটা সিঁড়ি বেয়ে নেমে এসেছে নদের দিকে, রাজপথ থেকে। গাড়ির দিকে এগোতে লাগলো রিক, প্রবল অস্বস্তি নিয়ে। সাধুটা কি ডুবে গেল নাকি চ্যাম্পিয়ন সাঁতারু? গুয়াহাটি থেকে ফ্লাইট 2.5 ঘন্টার ওপর ডিলে ছিল। টেকনিক্যাল। রাত 10:47 টেক অফ করা এয়ারক্রাফটটা ল্যান্ড করল NSCBI এয়ারপোর্টে ঠিক 11:42। এরোব্রিজে তাড়াতাড়ি পা চালিয়েছিল রিক। শুধু ল্যাপটপটা আছে বলে অ্যারাইভালে ওয়েট করতে হবে না। যদিও তার ডেরা এয়ারপোর্ট থেকে ঠিক 4 মিনিট লাগে গাড়িতে, কৈখালির চিড়িয়া মোড়ে। ছোটবেলায় বাবা 3 বছর আগে মায়ের চলে যাওয়াটা অবিবাহিত রিককে আরও একলা করে দিয়ে গেছে। এসকালেটর দিয়ে নামার সময় তলপেটে চাপ অনুভব করল সে। ওয়াশরুমে যেতে হবে। অ্যারাইভালের প্রায় খালি ওয়াশরুমে ঢুকে হালকা হল সে। ঘড়িতে দেখল কাঁটায় কাঁটায় রাত 12টা। ঘুরে বেসিনে হাত ধুয়ে ওয়াশরুমের বড় আয়নাটায় তাকিয়ে রিক কাঠ হয়ে গেল। ডাক্ট দিয়ে ঠান্ডা হাওয়া তার শরীর অনুভব করতে পারলেও তার উল্টো দিকের দেওয়াল জোড়া আয়নায় তার কোনো প্রতিবিম্ব ফুটে নেই। আয়নাটা ফাঁকা, বেবাক। রিকের হঠাৎই খুব গরম লাগলো, খুব গরম। তার মনে হলো মে মাসের দুপুর রোদে সে দাঁড়িয়ে আছে কোনো মরুভূমিতে। আবার আয়না দেখল সে। এমনকি তার কাঁধ থেকে আড়াআড়ি ঝোলানো ল্যাপটপটা অদৃশ্য, কিন্তু সে বুঝতে পারছে ল্যাপটপটা আছে, তার ব্যাগটা আছে। দৌড়ে বেরোল সে। রাইভাল থেকে বেরিয়ে সামনে একজন CISF জওয়ানকে দেখে সে ডাকলো, এক্সকিউজ মি। CISF এর অফিসারটি কোনো পাত্তাই দিল না। শুনতে পাচ্ছে না কালা নাকি? আরে ও ভাইয়া। এবারও গ্রাহ্য করল না খাকি উর্দির যুবকটি। রিক এবার তার কানের কাছে গিয়ে বেশ জোরে বলল, আরে স্যার।
ভ্রুক্ষেপহীনভাবে বেরোতে থাকা যাত্রীদের দিকেই যাচ্ছে এই অপদার্থ। তার কাঁধে একটা টোকা দিল রিক। এবার চমকে এধার ওধার তাকালো সেই সিআইএসএফ জওয়ান। কি আশ্চর্য, তাহলে কি এও তাকে দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, শুধু ঝুলে বুঝতে পারছে? গরমটা বাড়ছে রিকের, ভেতরটা পুড়ে যাচ্ছে তার। টলতে টলতে এয়ারপোর্টের বাইরে এলো সে। অ্যাপ ক্যাব ডেকে কি কোনো লাভ আছে? তারা তো তাকে দেখতে পাবে না, শুনতেও পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিক যদি এই এয়ারপোর্টের বিরিয়ানি ভাই আউটলেটটার সামনে গিয়ে রাম চেঁচানি দেয় একটা, তার আশেপাশে অন্তত 50 জন প্যাসেঞ্জার, ড্রাইভার, সি অফ আর রিসিভ করতে আসা মানুষজন আছেন। নিঃশ্বাস বন্ধ করে রিক মা বলে তার ইহজীবনের সবচেয়ে জোরে চিৎকারটা করল রিক। 3 জন গোগ্রাসে বিরিয়ানি খেতেই থাকলো। পাশে দাঁড়ানো বয়স্ক মানুষটি ফোনে কাকে খ্যাঁক খ্যাঁক করতেই লাগলেন। 2 ফুট উল্টো দিকের কালো মার্সিডিজের ড্রাইভার 5 সেকেন্ড ধরে তার হাই ওঠানোটা জারি রাখল। এবার কেঁদে ফেলল রিক। সে সাধারণ মানুষ, ইনভিজিবল ম্যান হওয়ার কোনো বাসনা তার হয়নি। তার এখন খুব 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 গরম লাগছে। ভিতর থেকে যেন একটা কিছু ফেটে বাইরে আসতে চাইছে। আজ বিকেলে তার মধ্যে ঢুকে যাওয়া পাথরটা দায়ী নয় তো এইসব অদ্ভুত ঘটনার পিছনে? কিন্তু কি করে? সে পবনের গাড়িতে এয়ারপোর্ট এসছে, রেস্টুরেন্টে খেয়েছে, আবার ফ্লাইটে এয়ার হোস্টেস তাকে তার প্রাপ্য ডিনার হাসি মুখে দিয়ে গেছে। থ্যাংক ইউ এর বদলে সে ওয়েলকাম জবাবও দিয়েছে। তাহলে জানে না, সে বুঝতে পারছে না। অন্যদের কাছে অদৃশ্য ল্যাপটপ ব্যাগের স্ট্র্যাপটা চেপে ধরল রিক। তাকে হেঁটেই যেতে হবে কৈখালি। হাঁটতে হাঁটতে রিক অবাক হয়ে খেয়াল করলো তার হাঁটার স্পিড প্রায় 10 গুণ বেড়ে গেছে। 1 মিনিটে সে চলে এলো ভিআইপি রোড। তার ভিতর কোনো একটা সজীব কিছু তাকে যেন ধাক্কা দিচ্ছে। তাকে কিছু করতে হবে কিছু। 1 মিনিট 23 সেকেন্ডে সে কৈখালি মেন রোডে ঢুকলো, ভিআইপি থেকে বাঁদিকে বেঁকে। সে যে প্রায় উড়ে যাচ্ছে এখন, তাকে একটা কিছু করতেই হবে। বন্ধ হয়ে থাকা সমস্ত দোকান পেরোচ্ছে সে দৌড়চ্ছে। সামনের বাঁদিকে ঘুরেই তার বিশাল কমপ্লেক্সের 15 তলায় তার 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর একটু এগিয়ে ওষুধের দোকানটার উল্টো দিকে একজন শুয়েছিল। তাকে দেখে বন্দুকের গুলির মতো তার সামনে দাঁড়ালো রিক। তার শরীরের ভিতরের উত্তাপ এখন তীব্রতম। এই ক্লান্ত, দরিদ্র, ঘুমন্ত মানুষটাকে গামছা বিছিয়ে রাস্তার এক কোণে শুয়ে থাকতে দেখে রিক, তার উত্তপ্ত মন তার মাথাকে বলছে কি করতে হবে। তার ডান পা ঘুমন্ত লোকটার মুখে চেপে 2 হাত দিয়ে তার পেটটা বালিশের মতো ফেলে দেয় রিক। ছিটকে বেরিয়ে আসে মুহূর্তে মতো লোকটির নাড়ি, ভুঁড়ি, ইন্টেস্টাইন। পাগলের মতো আরো 5-6 বার হাত চালিয়ে এফোর ওফোর করে দিল মানুষটার শরীর। পলকে বেরিয়ে এলো রক্ত, গভীর ও গরম রক্ত। রিক অবাক হয়ে দেখল তার সালো থেকে ম্যানিকিউর করা পলিশড নখগুলো ঠিক মাংসাশী প্রাণীদের মতো বড়, হলদে আর তীক্ষ্ণ হয়ে আছে। আর তার অদৃশ্য দেহ যেন কোনো অদৃশ্য প্লাস্টিকে মোড়া। নিহত লোকটার রক্ত তার শরীর থেকে পিছলে যাচ্ছে, জমছে না। কোনো দাগ লাগা নেই তার লালচে 2 হাতে বা জামায়, ট্রাউজারে, জুতোয়। টলতে টলতে নিজের কমপ্লেক্সের গেটটা আর সিকিউরিটির চোখের সামনে দিয়ে ঢুকলো রিক। লিফটে উঠে 15 নম্বর বাটনটা টেপার সময় লক্ষ্য করলো তার হাতের নখ ঠিক আগের মতোই ঝকঝক করছে। অসম্ভব ভয় করছে ওর। ফ্ল্যাটের তালাগুলো খুলে রিক নিজেকে ছুঁড়ে দিল বিছানায়। আলো জ্বালাতেও
ফ্ল্যাটের উল্টো দিকে আছে 7 ফুট বাই 5 ফুটের বেলজিয়ান গ্লাসের আয়না। যদি এখনো সে ভয়, বিস্ময়, সদ্য ঘটানো ঘটনার অভিঘাতে কাঁপতে থাকা রিক অনুভব করল তার আর গরম লাগছে না। স্যার, স্যার, ইয়েস, কাম ইন বলার সাথে সাথেই রিক বুঝতে পারল প্রায় 40 মিনিট ধরে তার সামনের খোলা ল্যাপটপে সিইওর মেলটার দিকে তাকিয়ে রয়েছে সে। তার সেক্টর 5-এর 22 তলা অফিসের সেন্ট্রালাইজড এসির হাওয়ায় তার কেবিনে শীতের বিকেলের উত্তাপ, কিন্তু তার কপালে বিজ বিজ করছে ঘাম। আজ সকালে তার হন্ডা সিটি যখন কৈখালির মেইন রোডে উঠেছিল, তখন ওই ওষুধের দোকানের উল্টো দিকে পুলিশ ভ্যান, কয়েকটা মিডিয়া চ্যানেলের ওবি ভ্যান, বুম হাতে বাইট দিতে থাকা সাংবাদিক আর সাধারণ মানুষের মাঝারি ভিড় দেখেই তার কয়েকটা হার্টবিট মিস হয়ে গেছিল। খুব দ্রুত ঘুরতে থাকা মেরিগো রাউন্ডের নিচে নামার সময় পেটখালি ভাবটা নিয়ে সে কোনো ক্রমে জায়গাটা পেরিয়েই 4th গিয়ারে তুলেছিল গাড়ি। ড্রাইভ করতে করতেই বারবার রিয়ার ভিউ মিররে চোখ যাচ্ছিল তার। একটু ঘুরিয়ে রাখা আয়নায় তার মুখের বাঁ দিকের প্রতিবিম্ব তাকে স্বস্তি দিচ্ছিল বারংবার। অফিসে ঢুকে এক গাদা মর্নিং, গুড মর্নিং এর উত্তর যান্ত্রিকভাবে দিয়ে নিজের কেবিনে ঢুকে ল্যাপটপ খুলে আবার অন্যমনস্ক হয়ে গেছিল সে। বারবার গতকালের ঘটনাটা তার চোখের সামনে 70 মিলিমিটারের সিনেমার মতো ক্রমাগত চলছিল। অদৃশ্য খুন, নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসা, টলতে টলতে ফ্ল্যাটে ঢোকা, তীব্র হলকার উত্তপ্ত অনুভূতি সবই যেন ছড়িয়ে যাচ্ছিল তার মস্তিষ্কের প্রতিটি সজীব কোষে। কেন 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 সে এরকম করল? কেন সে ঘটালো এরকম ভয়ঙ্কর জঘন্য একটা ঘটনা? স্যার, তার পিয়ের ডাকে এবারে মুখ তোলে রিক। ইয়েস, কল করে অ্যাপয়েন্টমেন্টসগুলো বলতে থাকে তার পিয়ে। ভাবলেশীন মুখে ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে রিকের হঠাৎ মনে হলো, আচ্ছা, ও কি বুঝতে পারছে যে রিক গাঙ্গুলি একটা খুন করেছে গতকাল রাত্রে? The answer is my friend blowing in the wind. The answer is blowing in the wind এর সাথে সাথে শীষ দেওয়ার চেষ্টা করছিল রিক। প্রায় 70 কিলোমিটার স্পিডে বাইপাস ধরে দৌড়তে থাকা তার গাড়ি এক্ষুনি বাদিকে বর্তমানের অফিসটা ক্রস করল। আর ম্যাক্সিমাম আধ ঘন্টায় তার ফ্ল্যাটে পৌঁছে যাবে সে। রিয়ার ভিউ মিররে চোখ রেখে পিছনটা দেখে হেসে উঠল সে। সেই বিশ্রী ঘটনাটা ঘটার পর থেকে গাড়ির আয়নাটা এখনো তার মুখের বাঁ দিকটা দেখিয়ে চলেছে। 15 দিন কেটে গেল, আর এই 15 দিনে ব্যস্ত কর্পোরেট কর্তা মিস্টার রিক গাঙ্গুলি তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অনেকটাই। না, এই কদিনে সে আর অদৃশ্য হয়নি। একবারের জন্য তার দেহের উত্তাপ বাড়েনি। প্রাথমিক হতভম্ব ভাবটা কেটে উঠেছিল দিন দুয়েকের মধ্যেই। অবশ্য অপরাধ বোধটা তাকে তাড়িয়ে বেড়াবে বোধ হয় আজীবনই। ঠান্ডা মাথায় ভেবেছে সে অনেক। যুক্তিগতভাবে ব্যাখ্যা করে তার মনে হয়েছে কোনোভাবেই ওই ফ্লাইটে ডিনার করে হালকা ঘুমটা দেবার পর সে কারুর সাথে কোনো বাক্য বিনিময় করেনি। হতে পারে তার গলা দিয়ে কোনো স্বরই বেরোচ্ছিল না। তার নিজের মনে হচ্ছিল যে সে চিৎকার করছে, অথচ আদপেই তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। মা একটা কি ওই বোবায় ধরা বলতো, ব্যাপারটা খানিকটা তাই। আর অদৃশ্য হওয়াটাও নিশ্চয়ই ওর কোনো ভিজুয়াল হ্যালুসিনেশন। হঠাৎ না দেখতে পাওয়া নিজেকে ওকে বিরাট নার্ভাস করে দিয়েছিল।
আর তারই প্রভাব পড়েছে ওর কথা বলতে না পারা, জোরে জোরে হাঁটা, ওই তীব্র গরম লাগতে থাকা সবকিছুকেই। কোনো মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে, শুধু খুনটার কথা ভাবলেই হাত পা তার শরীরের ভিতর ঢুকে যায় যেন। এই দুঃস্বপ্নটার ব্যাখ্যা ও চাইতে পারবে না কারুর কাছে। এই দুঃস্বপ্নটা ওকে তাড়া করবে সারা জীবন। প্রকাশ্য রাস্তায় নারকীয় হত্যা, এই মুচমুচে খবরটা গত 15 দিনে বাসি হয়ে গেছে। পুলিশেরও খুব একটা গরজ দেখা যায়নি এই খুনের ঘটনায়। এটা আরো স্বস্তি দিয়েছে রিককে। দিন সাতেকের মধ্যে ভিতরে জমে থাকা ভয়টা অনেকটাই উবে গেছিল। কাজের চাপ অবশ্যই তার একটা বড় কারণ তাকে সহজ করে তোলার। নইলে আজ ওদের অফিস কলিগ নিতু আর রমনের বিয়ের রিসেপশনে যেতে পারত না। প্রিন্সটন ক্লাবের গালচে সবুজ মাঠে আলোয় ঝলমল করা পরিবেশ তাকে আরো স্বচ্ছন্দ করে তুলেছে। ও, বাড়ি গিয়ে কাজ আছে। শ্রীতমা পরশু ছুটির অ্যাপ্লাই করেছে, বুদ্ধ পূর্ণিমার। শ্রীতমা বড়ুয়া আসলে বৌদ্ধ। ডিনার করতে করতে কথা ওকে মনে করিয়ে দিয়েছিল মেয়েটা, অ্যাপ্রুভ করে দিতে হবে। বেরোতে বেরোতে রাত হয়েছে, প্রায় 11:25 নাগাদ বেরিয়েছে সে। দরকার ছিল এই ব্রেকটা। অনেকের সাথে হালকা আড্ডা রসিকতা ওকে অন্তর থেকে খুব আনন্দ দিয়েছে। আহা, ব্লুটুথ স্পিকারে বেজে উঠল জন ডেনভার, অলমোস্ট হেভেন, ওয়েস্ট ভার্জিনিয়া। লেকটাউনের সিগন্যাল লাল। দাঁড়ালো রিক। আর 10 মিনিট বাড়ি। ডেনভারের কান্ট্রি রোড টেকমি হোম ছাপিয়ে গমগম করে ঘন্টা বাজতে আরম্ভ করল লেকটাউন ক্রসিংয়ের বিগ বেন রেপ্লিকার বড় ঘড়িটায়। সিগন্যাল সবুজ। আয়নায় গাড়ির পিছনটা দেখে অ্যাক্সিলেটারে চাপ দিতে গিয়ে গাড়িটা কেঁপে স্থির হয়ে গেল। রিকো স্থির হয়ে গেল। রিয়ার ভিউ মিররে সে তার মুখের বাঁ দিকটা দেখতে পাচ্ছে না, আর তার ভয়ঙ্কর গরম লাগছে। উষ্ণতায় তপ্ত হয়ে উঠছে তার প্রতিটি রোমকূপ। স্টার্ট দিল সে। এক হ্যাচকায় ফুট গিয়ারে গাড়ি তুলে সে ঢুকিয়ে দিল বাঙ্গুর অ্যাভিনিউ যাওয়ার সার্ভিস রোডটায়। আবার বাঁদিকে ঘুরিয়ে যশোর রোডের দিকে তার বাহনটিকে ছোটাল রিক। অসম্ভব গরম, অসম্ভব। আয়না দেখেনি সে আর। ক্যাচ! ব্রেক কষল সে। বাঁদিকে বিখ্যাত কচুরির দোকান। অন্ধকার জায়গাটা শুধু একটা লাল ফুলকি জ্বলছে, নিভছে। দেখতে পেয়েছিল রিক, কেউ বিড়ি খাচ্ছিল। গাড়ি থেকে নামলো সে। দরজাটা খোলাই রইল। ড্রাইভিং ডাউন দ্য রোড, আই কুড ফিল ইন। ডেনভার গিয়ে চলেছেন। একটু পরে গাড়ির দরজাটা বন্ধ হলো। রিক ড্রাইভিং সিটে বসল। গরম বোধটা এবার কমে যাচ্ছে। গাড়িটা ঘুরিয়ে নিল সে উল্টো দিকে। এবার ভয় লাগছে তার, ভীষণ। টেক মি হোম কান্ট্রি রোড আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো বাঙ্গুর অ্যাভিনিউয়ের চওড়া রাস্তা থেকে। বিখ্যাত কচুরির দোকানের সামনের ফুটপাথে বিড়ি খেতে থাকা খেটে খাওয়া গরিব লোকটা যদি কথা বলতে পারত, তাহলে সে হলফ করে বলতো যে হঠাৎ ধারালো কিছুর আঘাতে তার বুক পেট ফালা ফালা হয়ে তার নারী মাংস মজ্জার বেরোনোর সময়ও সে কাউকে দেখতে পায়নি। রামজি কি কসম। কৃষ্ণপুর ব্রিজে উঠে চোখের উপচে পড়া জল মুছে আকাশের দিকে তাকালো বিধ্বস্ত রিক। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে রাত 12:05 কলকাতা।
চাঁদের দিকে তাকিয়ে প্রবল তেষ্টা পায় তার। হঠাৎ একটা কথা মনে পড়ে তার বুক হৃদয় শুকিয়ে উঠেছে মুহূর্তেই। পরশু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। তাহলে আজ আজ ত্রয়োদশী। শেট! ব্রহ্মপুত্রের তীরে সেই সাধু বাবার কথা মনে পড়ে গেছে তার। ত্রয়োদশীতে জীবন, ত্রয়োদশীতে মরণ। হন্ডা সিটি থামায় সে। তার হাই এন্ড অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ওপেন করে সে। বাংলা ক্যালেন্ডার ডাউনলোড করে। তিথি নক্ষত্র বাংলা মাস তাকে জানতেই হবে। 15 দিন আগের তারিখের তিথি কি ছিল। ও গড! তার কাঁপতে থাকা হাতে ধরা ফোনে জল করছে 15 দিন আগের তার প্রথম খুনের তিথি, ত্রয়োদশী। আজ ত্রয়োদশী। বহমান জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে রিক। সে এখন জানে 8 বছর আগে সেই সাধুর বলা ত্রয়োদশীতে মরণ, ত্রয়োদশীতে জীবনের কি অর্থ। 192 জনকে খুন করেছে সে গত 8 বছরে, পৈশাচিকভাবে, নৃশংসভাবে। গত 8 বছরে প্রত্যেক ত্রয়োদশী তিথিতে রাত 12টার সময় রিক অদৃশ্য হয়ে যায়। এক অস্বাভাবিক উষ্ণতায় অন্তর থেকে তপ্ত লাগে তার, আর তার শরীর জ্বলতে থাকে উত্তেজনায়, উন্মাদনায়। অসহনীয় হয়ে ওঠে তার সত্তা। হাতের নখ বেড়ে তীক্ষ্ণ হয়ে ওঠে, আর তার প্রয়োজন হয় জ্যান্ত একটা মানব শরীরের। সেই মানুষটাকে ছিঁড়ে খুঁড়ে তার দেহের স্পন্দন থামিয়ে দেবার পর সে ফিরে পায় তার দেহের স্বাভাবিক উত্তাপ। দৃশ্যমান হয় তার শরীর, স্থির হয় আন্তরিক উত্তেজনা। এবং এই গোটা প্রক্রিয়াটা নির্ভর করে কত তাড়াতাড়ি সে হত্যা করবে তার শিকারকে। শিকার অস্ফুটে বলে মৃদু হেসে মাথা নাড়ল রিক। শিকারই বটে। রাস্তার ঘুমন্ত মুটে মজুর থেকে গ্যারেজ করা বাসে ঘুমন্ত কন্ডাক্টর, 2 ঘন্টা আগে হাসতে হাসতে কথা বলা কোনো মানুষকে দূরপাল্লার ট্রেনে, ধাবার পিছনে হালকা হতে যাওয়া লরি ড্রাইভারকে, একলা চলতে থাকা পথচলতি কোনো পথিককে, 5 স্টার হোটেলের ওয়াশরুমে ডিউটিতে থাকা জ্যানিটরকে, ধর্মশালায় রাত কাটানো পাশের রুমের বোর্ডারকে, ঝিমুতে থাকা ট্রাফিক গার্ডের পুলিশ, বাঁশি বাজানো নাইট গার্ড, সে সব মিলিয়ে 192টা খুন করেছে গত 8 বছরে, ত্রয়োদশীতে। কলকাতায় তৃতীয় খুনটা হওয়ার পর রিক মোটামুটি আঁচ করতে পেরেছিল ভবিতব্যটা। রাতারাতি চাকরি ছেড়ে ফ্ল্যাট বিক্রি করে একটা মোটা টাকা ব্যাংকে রেখে সে কলকাতা ছাড়ে। একটা এটিএম কার্ড, কিছু জামা কাপড়, কিছু ক্যাশ নিয়ে সে এয়ারপোর্টে এসে একটা ফ্লাইটের টিকিট কাটে, পৌঁছয় দিল্লি। দিল্লিতে গোটা 5 ত্রয়োদশী কাটানোর পর আত্মগ্লানিতে ভুগতে থাকা রিক আত্মহত্যার চেষ্টা করে 4-5 বার, এবং প্রত্যেকবারই সে বেঁচে যায়। 8 মিনিট গলায় দড়ি দিয়ে ঝোলার পরেও তার থাইরয়েড কার্টিলেজ ভেঙে যায়নি মট করে। গলায় বছরখানেক একটা দাগ নিয়ে শুধু ঘুরে বেড়াতে হয়েছিল। সাঁতার জানে না সে। জলে ঝাঁপ দিয়েছিল মধ্যপ্রদেশে নর্মদায়। জ্ঞান হারিয়ে যখন তলিয়ে যাচ্ছিল আর ভাবছিল সে পেরেছে এবার এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত হতে, জ্ঞান ফেরার পর গায়ে হাতে পায়ে অসহ্য ব্যথা নিয়ে সে বুঝতে পারে সে নদীর তীরে ভেসে এসেছে কোনোভাবে। চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে তার কোনোই একটু ছড়ে গেছিল মাত্র, এবং গত 8 বছরে
গোটা ভারতবর্ষই তার মোটামুটি ঘোরা হয়ে গেছে। এক ত্রয়োদশীতে সে ইচ্ছে করে কচ্ছের রানে রাত কাটিয়েছিল, শুধু বুঝতে হত্যা না করলে কি হয় এই কাল তিথিতে, কি হতে পারে। লোকালয় থেকে 3 ঘন্টার রাস্তা সে দৌড়েছিল, একবারও না থেমে, চিতাবাঘের চেয়েও জোরে, অস্বাভাবিক উত্তাপ নিয়ে। অদৃশ্য হয়ে সে ক্রমাগত দৌড়েছিল যতক্ষণ না মাটির চায়ের দোকানের বাইরে খাটিয়ায় শুয়ে থাকা মানুষটাকে সে এফোর ওফোর করতে পেরেছিল। খুন তাকে করতে হয়, সে বাধ্য, তাকে করতেই হবে খুন। সে জেনে গেছে প্রত্যেক ত্রয়োদশীতে নিস্তার নেই। গলা টিপে নয়, ছুরি বন্দুক বোমা দিয়েও নয়, তার দুহাত দিয়ে সে লাঙল চালায় মৃতের পেটে আর বুকে। তার নখের চাপে ফেড়ে যায় চর্বি, রক্ত, মাংস, মজ্জা, ছড়িয়ে পড়ে গরম লাল রক্ত। তখন তার স্থিতাবস্থা ফিরে আসে, ফিরে আসে নিজের উপর তীব্র ঘৃণা, আত্মধিক্কার। কেঁদে ওঠে রিক গাঙ্গুলি বারবার। খাওয়া দাওয়ার বাজ বিচার নেই একদা হার্ডকোর পার্টি গোয়ার রিকের। 8 বছর আগের কলকাতা ছাড়ার সময় রিকের, আর এখন নদীর তীরে বসে থাকা এই নোংরা গেরুয়া পোশাক পরা, দাড়ি গোঁফ নিয়ে এই খ্যাপাটে সাধুমার্কা চেহারার কোনো মিল নেই। পিতস্পৃহ রিক এখন রোবটের মতো জীবন যাপন করে, ঘোরে, খায়, ঘুমোয়, দিন কাটায়, ত্রয়োদশী তিথির অপেক্ষা করে। রাত 12টা বাজে, খুন হয় আর একটা মানুষ। রিক আবার ঘোরে, খায়, ঘুমোয়, দিন কাটায়, অপেক্ষা করে আর একটা ত্রয়োদশীর। গেরুয়া পোশাক পরা রিক কিন্তু এড়িয়ে চলে সাধুসঙ্গ, বিতৃষ্ণায়। তাকে দেখে অনেকেই প্রণাম করে, বলে তাদের দুঃখের কথা। রিক কোনো বাক্য ব্যয় করে না। তারা ভাবে রিক হলো মৌনী। রিক আসলে চুপ করে গেছে। কোনো দিন স্নান করে না, পোশাক পরিবর্তন করে না, শুধু বসে থাকে। রিক আজ মৃত্যুর পিয়ন। প্রত্যেক ত্রয়োদশীতে তার র্যান্ডম সিলেকশনে পৃথিবী থেকে একটা জীবন চলে যায়। আজ 193তম খুনটা করতে চলেছে সে। হঠাৎ একটা পায়ের আওয়াজ পেয়ে সে পাশে তাকালো। সুন্দর চেহারার যুবক তাকে দেখছে। ফর্মাল শার্ট, প্যান্ট, সুগন্ধে ম ম করছে তার চারপাশ। হাতে দামি মোবাইল। মুখ সরিয়ে নিল রিক। বহতা জলধারার দিকে তাকাতে যেতেই তার শরীরটা হঠাৎ আশ্চর্য ঠান্ডা হয়ে গেল। তার হাতের চামড়া মাংস ভেদ করে তার ডান চেটোয়ে চলে এসেছে কালচে রঙের মসৃণ গোল সেই পাথর। কোনো রক্তপাত নেই, জ্বালা যন্ত্রণা নেই, দাগ নেই। উত্তেজনায় কাঁপতে কাঁপতে যুবকটির দিকে ফিরল রিক। তীব্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে নিজের ডান হাতের তর্জনী আর বুড়ো আঙুল ধরে পাথরটা বাড়ালো সুপুরুষটির দিকে। নিন্দা, প্লিজ, উইল ইউ? ভদ্রলোক ইতস্তত করছেন দেখে আবার কাতরভাবে প্লিজ বলল সে। রিক বুঝেছে এটাই উপায় তার মুক্তির। লোকটি হাত বাড়াচ্ছে। পাথরটা তার হাত থেকে হস্তান্তরিত হল। রিক দাঁড়িয়ে ছুটল নদীর দিকে প্রাণপণে। নদীতে ঝাঁপ দেওয়ার আগে রিক ঘুরল, দেখতে পেল বিভ্রান্ত একটা মুখ। ত্রয়োদশীতে মরণ, ত্রয়োদশীতে জীবন।
বিধিসম্মত সতর্কীকরণটা চিৎকার করে আউড়ে সে ঝাঁপিয়ে পড়ল জলে। কি অগাধ শীতল অনুভূতি! ব্রহ্মপুত্রে তলিয়ে যেতে যেতে ঋক বুঝতে পারল ও আর কখনো ভেসে উঠবে না, কখনো না। ও যে সাঁতার জানে না। সিম্পলি সোহাম, শুধু তোমার জন্য। এই চ্যানেলটি ভালো লাগলে বেল বাটনটি প্রেস করো নতুন নোটিফিকেশনের জন্য, আর লাইক অবশ্যই করো এবং কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলো না।